হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি প্রিয়াঙ্কা জাপান থেকে। কেমন আছো তোমরা সবাই? আজকের ভিডিও হলো আমার হাওয়াই ব্লগ 4। এখানে আমরা সেকেন্ড ডেতে পার্ল হারবার যে ঘুরেছিলাম সেইটার ডিটেলস তোমাদের বলবো। তো দীপ্তেশের কনফারেন্স ফিনিশ করার পরই আমাদের কাছে দিনের যেটুকু সময় ছিল সেদিন আমরা ঠিক করলাম পার্ল হারবার যাবো। সবাই আমরা অনেকগুলো জায়গা হয়তো ঘুরে দেখতে পারিনি, কিন্তু আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট লিস্টে ছিল পার্ল হারবার, যেটার একটা হিস্টোরিক গুরুত্বও আছে। আর আমার এরকম হিস্টোরিক্যাল জায়গা দেখতে খুব ভালো লাগে, তাই জন্য আমরা ওয়াইকিকি বিচ থেকে 42 নাম্বার বাস ধরে আমরা রওনা দিয়েছিলাম পার্ল হারবারের উদ্দেশ্যে, যেখানে যেতে আমাদের সময় লেগেছিল 45 মিনিটস মতো। এখানে ভেতরে ঢুকতে কোনো রকম এন্ট্রি ফ্রি লাগে না, কিন্তু ব্যাগ জমা করার জন্য একটা লকার ইউজ করতে হয়, সেখানের জন্য $3 পার পারসন দিতে লাগে। তো সেখানে একটা সুন্দর মিউজিয়াম বানানো ছিল, যেখানে জাপান যে বম অ্যাটাক করেছিল পার্ল হারবারের ওপর, তার ক্ষয়ক্ষতি কী হয়েছিল সেই সমস্ত কিছু এখানে সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে, এবং কিছু মুভির মাধ্যমেও সেই দিনের কিছু কিছু ঘটনা দেখানো রয়েছে। চারিদিকটা ঘুরে দেখার জন্য বেশ অনেকটা সময় নিয়ে গেলে খুব ভালোভাবে এটা ঘুরে দেখা যায়। আরও এখানে কিছু কিছু জিনিস ছিল, যেমন পার্ল হারবারে যেখানে সমাধিটা রয়েছে এবং মেমোরিয়াল বানানো রয়েছে, সেখানে যাওয়ার জন্য একটা বোটে করে যেতে হয়, যেটা লাস্ট বোট ছিল 3:30-তে। তো সেটা যাওয়ার জন্য অ্যাপ্রক্স $25 ইচ পারসন লাগে। সেটা বোটে করে নিয়ে যাওয়া, দেখানো এবং নিয়ে আসা, গাইড সহ সমস্তটাই হয় সেখানে। একটা বোটে প্রায় 40 থেকে 50 জন রাইড করতে পারে। আজকের ভিডিওটা শেষ অবধি দেখো, আমি এখানে আমার ফ্লাইট কস্টগুলো আলোচনা করব, এবং তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওসগুলো, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও কোন জিনিসটা ভালো লেগেছে আর কোন জিনিসটা ঠিক করলে ভালো হয়। এই সেকশনটাতে আমি কিছু ক্যাপচার করেছি, যেগুলো ছিল অ্যাকচুয়াল সাবমেরিন, যেটাতে ধ্বংসাবশেষ কিছু পড়েছিল বা পাওয়া গেছিল। ধ্বংস হওয়ার পর যে এরিয়াটুকু বেঁচে রয়েছে সেইটুকুকে নিয়ে এখানে সাজিয়ে রাখা হয়েছে। হ্যালো, টুডে ডিসেম্বর 9, 2024, আর আজকে আমরা উইটনেস করছি ডিসেম্বর 9, 1941 এর হিস্ট্রি, যেখানে প্রেসিডেন্ট রুজভেল্ট বলেছিল এবার থেকে আমরা এই ওয়ার্ল্ড ওয়ারে জয়েন করছি। আর আমরা এই মুহূর্তে আছি পার্ল হারবারে, যেখানে জাপানিজ আর্মি বম অ্যাটাক করেছিল, আর যার প্রত্যুত্তরে জাপানে হিরোশিমাতে ইউএস আর্মি অ্যাটাক করেছিল নিউক্লিয়ার বম দিয়ে। আমি ওয়ান অফ দ্য লাকিয়েস্ট পিপলের মধ্যে ফিল করছি নিজেকে এখন, কারণ আমি রিজন আর তার পিছনে অ্যাটাকের কারণটাও জানতে পারছি, আর দু জায়গায় ঘুরলাম। এখানে একটা সাবমেরিন দেখতে পাওয়া যাচ্ছে দূরে, যেটা কিনা রাখা রয়েছে, এবং মানুষরা যাতে দেখতে পারে যে ইউএস আর্মি সাবমেরিনগুলো ভেতর থেকে কেমন দেখতে হয় এবং বাইরে থেকে কেমন দেখতে হয়, তার জন্য এটা রাখা রয়েছে। এখানে চাইলেই ভেতরে যেতে পারা যায়, কিন্তু যাওয়ার জন্য $25 ইচ পারসন টিকিটস নিতে লাগে। আমরা সেটা নেইনি, তো আমরা বাইরে থেকেই সেটা এনজয় করছিলাম। সরি, আমি সেটা ভিডিও দেখাতে পারবো না এখানে, বাট এখানে বাইরের এনভায়রনমেন্টটা খুব ভালো ছিল, এবং এই জায়গাটা পুরোই হেভিলি গার্ডেড ছিল বাই ইউএস আর্মি। ব্যাস, তারপরে পুরো জায়গাটা এক্সপ্লোর করা হয়ে যাওয়ার পর আমরা আবার বাসের জন্য ওয়েট করলাম। বাস পেয়ে গেলাম, দিয়ে চলে এলাম। এখানে বাসে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে এরকম দড়ি দেওয়া থাকে, যে দড়িটাকে তুমি টানলে পরেই টিং করে ওখানে আওয়াজ হবে, এবং স্টপ রিকোয়েস্ট বাস ড্রাইভার বুঝতে পেরে যাবে। ঠিক যেমন আমাদের কলকাতায় থাকে না, ওরকম টিং টিং করে বেল বাজে, সেই জিনিসটাই মনে পড়ে গেল। এখানে বাস থেকে যেতে যেতে কিছু কিছু জিনিস তোমাদের আমি রাস্তায় দেখাতে চাইছি, যেগুলো আমি বাসের বাইরে ভিউটা যখন এনজয় করছিলাম তখন আমার খুব ভালো লেগেছিল। এখানে এই ক্যাসেলটা ছিল ইলোলানি ক্যাসেল। আমার মনে হলো কলকাতার যেমন রাজপথে আমরা গেলে পরে অনেক এরকম রাজবাড়ির মতো দেখতে পারি, বেশ ইম্পর্ট্যান্ট ক্যাসেল টাইপের বিল্ডিংস দেখতে পারি, ঠিক এই রাস্তাটাতেও আমি সেরকম মিল খুঁজে পেলাম। যাই বলো তাই বলো, হাওয়াইয়ের ভাইবটা বেশ অন্যরকম, বেশ খোলামেলা, বেশ আনন্দপূর্ণ। এখানে ইভেন রাত 12টার সময় বা রাত 3টের সময় যখন লোক গাড়ি নিয়ে যায়, লাউডলি মিউজিক গান চালাতে চালাতে যায়, ভাইব এনজয় করতে করতে যায়। হ্যাঁ, তা বলে এতটাও লাউড নয় যে যারা ঘুমোচ্ছে তাদের অসুবিধা হবে। পার্ল হারবার থেকে ফিরতে ফিরতে
আমাদের সানসেট দেখার সময় হয়ে গেছিলো, তাই সানসেট দেখার জন্য যেই আমরা বিচে গেলাম সেখানে গিয়ে দেখলাম এরকম সুন্দর ফায়ার ওয়ার্কসে একটা শো হচ্ছে, যেটা আমরা খুব এনজয় করলাম। এখানে দীপ্তেশও পার্টিসিপেট করেছিল বাই দ্য ওয়ে, এবং এই মানুষটি যিনি ছিলেন উনি বেশ একটা সুন্দর গল্প বলছিলেন এক রাজা রানী এবং এক ভিলেনের, এবং তাদের মধ্যে লড়াইয়ের এবং রানীকে জয় করার। তো সেই গল্পটা শুনতে শুনতে বিকেলটা আমাদের বেশ ভালোই কাটলো এবং ফায়ার শোটাও বেশ মজার ছিল। এই ফায়ার শোটাতে আমাদের প্রায় আরও আধ ঘন্টা সময় মতো এখানে কেটে গেল। তারপরে আমরা ভাবলাম যাওয়া যাক এবার হোটেলে এবং বিশ্রাম করা যাক, কারণ নেক্সট ডে রাত 3টের সময় উঠে আমাদের বাস ধরার ছিল, যেটা কিনা আমাদের মাউইর জন্য ফ্লাইট নিতে হবে, এয়ারপোর্টে যেতে হবে, সেই জন্য কানেক্ট করার ছিল। এখানে যাদের এভাবে নাচতে গাইতে আনন্দ করতে দেখছো তারা সবাই আমাদের মতো টুরিস্ট ছিল। তো র্যান্ডামলি মানুষটি ভিড়ের মধ্যে থেকে সবাইকে একজনকে তুলে নিয়ে এসেছিল। একজন ছিল নাইট, একজন ছিল ভিলেন, একজন ছিল কুইন, আর বাকিরা যারা চারপাশে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ দীপ্তেশের মতো দড়ি ধরে, সে টাওয়ারের রক্ষাকর্তা ছিল তারা সবাই। খেলাটা দেখলে মনে হবে যেন এমন কিছুই নয়, কিন্তু রেসপেক্টটা কিন্তু অনেকটা বেশি। ওই বড় লম্বা একটা লাঠির উপর দাঁড়িয়ে অত উপরে আগুনের বেত দিয়ে বাড়ি মেরে একটা বেলুন ফাটানো এবং সেটা তার নিজের চারপাশে ঘোরানো, সেটা সত্যিই সাংঘাতিক ব্যাপার। এবার বলি খরচ খরচার সম্পর্কে অল্প কিছু। আমার ফ্লাইটের জন্য খরচ পড়েছিল জাপান থেকে হনলুলু এয়ারপোর্টের উদ্দেশ্যে যাওয়া এবং আসা মিলিয়ে 1,62,000। আমাদের খাওয়া দাওয়ায় সেমন কিছু খরচ পড়েনি, কারণ আমি বেশিরভাগ খাবারই জাপান থেকে ক্যারি করে নিয়ে গেছিলাম। মোটামুটি প্যাকড ফুড ছিল আমাদের। রুমে ফেরত আসতেই দেখলাম এত সুন্দর একটা চকলেট বক্স রাখা। আজকে ভিডিওটা এখানেই, দেখা হবে পরের ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা।